এখন দেখি আমরা অনুশীলনীর অঙ্কগুলো কিভাবে করতে হয়। বহু নির্বাচনী প্রশ্ন আছে, একটি ব্যবসায়ের জন্য কোনটি ব্যবসার জন্য শুধুমাত্র একটি ঘটনা, শুধুমাত্র ঘটনা, এটা কোনো লেনদেন না। যে জামালের নিকট থেকে ধারে পণ্য ক্রয় 2000 টাকা, এটা একটা লেনদেন, কারণ 2000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে। তো পলাশের নিকট 6000 টাকা পণ্য বিক্রয়, এটা একটা লেনদেন, কারণ 6000 টাকা পণ্য বিক্রয় করা হয়েছে। তানিয়ার নিকট 2000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এখানে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করছে, পণ্য ক্রয় করে নাই, টাকাও দেয় নাই, পণ্যও পায় নাই, তার মানে এটা হচ্ছে একটা শুধু ঘটনা, কিন্তু কোনো লেনদেন না। পলাশ 2500 টাকার পণ্য ফেরত দিল, এটা একটা লেনদেন, কারণ 2000 টাকা কম বেশি করতে হবে। 2 নম্বর, লেনদেন সংক্রান্ত ঘটনা সর্বদা দৃশ্যমান, সর্বদা দৃশ্যমান না, সর্বদা দৃশ্যমান নাও হতে পারে। যেমন ফার্নিচারের খরচ যেটা হয়, ব্যয় যেটা হয়, যেমন ফার্নিচার ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, বা সময়ে যে ব্যয় হচ্ছে সেটা হচ্ছে অদৃশ্যমান। তো দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে, লেনদেন সংক্রান্ত ঘটনা এটা হতে পারে। হ্যাঁ, কখনোই দৃশ্যমান নয়, এটাও না। তার মানে আমাদের 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে রাইট আনসার। ডেবিট নোট ব্যবহৃত হয়, ডেবিট নোট কোন জায়গায় ব্যবহৃত হয় আমরা দেখলাম এর আগে, যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে না, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে হতে পারে। আর ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য নগদে বিক্রয়কৃত, যে এই ক এবং গ হবে, কারণ ধারে ক্রয় করছে যাই করুক না কেন, নগদে করুক বা ধারে করুক, সেই ক্ষেত্রে যে পণ্য ফেরত পাঠানো হয় তখন তার বিবরণ লিখে ডেবিট নোট তৈরি করা হয়। লেখা আছে A = L + E, তার মানে অ্যাসেট = লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। সমীকরণ ই উপাদানটি কি নির্দেশ করে? ই উপাদান হচ্ছে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এটা হচ্ছে সম্পদ, দায় লায়াবিলিটি হচ্ছে দায়, আর মুনাফা এখানে নাই, মালিকানা সত্ত্ব নির্দেশ করে। তার মানে ই = ইকুইটি, ওনার্স ইকুইটি, মালিকের যে সত্ত্ব সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। 5 নাম্বার, একটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা, কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা, কোন ট্রানজ্যাকশন বা লেনদেন না, সেটা হচ্ছে জামিলের নিকট হতে ধারে পণ্য ক্রয় 3000 টাকা, এটা একটা লেনদেন। পলির নিকট থেকে 7000 টাকা পণ্য বিক্রয়, এটাও একটা লেনদেন। টলির নিকট 5000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এইটা লেনদেন না, এটা কোনো টাকার বৃদ্ধি করে না, অর্থনৈতিক পরিবর্তন করে না, এবং এটা কোনো কেউ গ্রহণও করে নাই, কেউ প্রদানও করে নাই, কারণ এটা ফরমায়েশ দেওয়া হয়েছে মাত্র। তো পলাশ 3500 টাকা পণ্য ফেরত দিল, এটাও একটা লেনদেন, কিন্তু এটা লেনদেন না। লেনদেনের সংক্রান্ত ঘটনা সর্বদা দৃশ্যমান, হ্যাঁ এটা সর্বদা দৃশ্যমান নাও হতে পারে, দৃশ্যমান এটা হচ্ছে, এটা রাইট আনসার। তো এটাকে আমরা বলবো খ। নিম্নের তথ্য থেকে 7, 8, 9 প্রশ্নের উত্তর দাও। এখানে তথ্যগুলো কি দেওয়া আছে? জনাব মনির হোসেনের 1 জানুয়ারি 2012 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, 50,000 টাকা ব্যবসা আরম্ভ করলেন। দীপকের নিকট বিক্রয়কৃত 10,000 টাকা পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত এসেছে, তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান দিলেন। এখানে হচ্ছে 7 নম্বর বলা হচ্ছে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণের কোন উপাদানের প্রভাব পড়বে? এখানে হচ্ছে কোন উপাদান, ব্যবসা শুরু করছে, সম্পদ বাড়ছে এবং মালিকানা সত্ত্বও বাড়ছে, তার মানে এটা সম্পদ এবং মালিকানা সত্ত্ব। দীপকের নিকট থেকে বিক্রিত পণ্য ফেরত আসায় জনাব মনির যে নোট প্রস্তুত করেন, বিক্রিত পণ্য ফেরত আসার পরে যে নোট প্রস্তুত করেন তা হলো ক্রেডিট নোট। যেমন ক্রেতা ডেবিট নোট দেয়, আর বিক্রেতা যখন মাল ফেরত পায় তখন যে লিখে পাঠায় দেয় সেটাকে বলে ক্রেডিট নোট। সো নিচের কোনটি সঠিক? এখানে এইটা সঠিক। তো স্কুলে 2,000 টাকা অনুদান দেয় ব্যবসায় পরিবর্তন হবে না, কারণ সে তার ব্যক্তিগত, এখান থেকে তিনি ব্যক্তিগত তহবিল থেকে দিছে, ব্যবসার তহবিল থেকে দেয় নাই। তার মানে সম্পদ কমবে না, মূলধন কমবে না, তারপরে সুনাম বাড়বে, ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে ব্যবসার কোনো প্রভাব পড়বে না, কারণ সম্পদ কমেও নাই, বাড়েও নাই। তারপর 10 নম্বরে দেখি, ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন সমীকরণ। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন সমীকরণ কি? এটা হচ্ছে এ, যদি ওনার যদি বা মালিক যদি টাকা তুলে নেয় তাহলে এ উপাদান হ্রাস পাবে, এটা হ্রাস পাবে। লায়াবিলিটি উপাদান হ্রাস পাবে না, ই উপাদান হ্রাস পাবে হ্যাঁ। তার মানে এ এবং ই, এইটা হচ্ছে কারেক্ট আনসার।
কোনটি ভুল লেনদেনের দ্বারা? মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ভুল। সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে না, দুইটাই কমে যাবে, কারণ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তার মানে সম্পদ কমলে এই দুইটাও কমে যাবে। মোট লেনদেন বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে, মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে। একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে, এগুলো দুইটাই কারেক্ট, এটা শুধু ভুল। তার মানে হচ্ছে আমরা 1 নাম্বার এখানে হচ্ছে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে, এটা নাও পাতে হবে, এটাও ভুল। তার মানে 1 আর 2 হচ্ছে ভুল, 1 আর 2 এটা হচ্ছে রাইট আনসার। কোনটি সঠিক? a ইকুয়ালস টু l মাইনাস ই ভুল, e ইকুয়ালস টু a মাইনাস l। আমরা জানি a ইকুয়ালস টু l প্লাস ই, তার মানে e ইকুয়ালস টু a মাইনাস l, তার মানে এটা কারেক্ট। l ইকুয়ালস টু, এটা ভুল, এটাও ভুল। এখন সৃজনশীল প্রশ্ন দেখি। সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে মিস্টার আশিস কুমার চক্রবর্তী একজন ব্যবসায়ী, 2011 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায় নিম্নলিখিত ঘটনা ঘটেছে। ডিসেম্বর 1 তারিখে 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন। 3,000 জনতা ব্যাংকে 5,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। তারপরে 5 তারিখে ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। 7 তারিখে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 10,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। আর 15 তারিখে হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় 3,000 টাকা। সো ব্যবসায়ী লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে ব্যবসায়ী পরিবর্তন নয়, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। জনতা ব্যাংকে 5,000 টাকা দিয়ে একটি হিসাব খুললো, এটাও তার ব্যাংক অফিসের জন্য করে নাই। সো এখান থেকে তার হচ্ছে মোট পরিমাণ হলো 20,000 টাকা দিয়ে শুরু করছে সে 20,000, তারপরে ধারে পণ্য ক্রয় করছে 5,000 মানে 5,000 টাকা, আর হচ্ছে পণ্য বিক্রয় করছে 15,000 টাকা, তার মানে হচ্ছে নগদ আসবাবপত্র ক্রয় করছে 3,000 টাকা। তো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো এটা হচ্ছে মোট পরিমাণ। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত সমীকরণ পদ্ধতিতে তার ব্যাখ্যা করো। তো এটাকে ঘটনাসমূহ হতে লেনদেনের চিহ্নিত সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। একটা কারণ লিখতে হবে, 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তার নগদ বাড়ছে এবং সত্ত্ব বাড়ছে। তার মানে a ইকুয়ালস টু l প্লাস ই। প্রথমটার জন্য এটা বাড়ছে এবং এটাও বাড়ছে। তার মানে ডিসেম্বরে ধারে পণ্য ক্রয় করছে, তার মানে লায়াবিলিটি বাড়ছে 5,000 টাকার, এটা বাড়ছে ধারে পণ্য ক্রয় করছে। আর এখানে পণ্য ক্রয় মালিকানা সত্ত্বেও বাড়ছে, সে কোনো সম্পদ ক্রয় করে নেই, 5,000 টাকা পণ্য ক্রয় করছে। ডিসেম্বর নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা, সে নগদে পণ্য বিক্রয় করছে 15,000 টাকা। তার মানে ক্যাশ আসছে আমার 15,000 আর আয় আসছে আমাদের 15,000। তখন ডিসেম্বরে নগদের আসবাবপত্র ক্রয় 3,000 টাকা, তার মানে অ্যাসেটে হচ্ছে আমাদের 3,000 টাকা, আর হচ্ছে আসবাবপত্র ক্রয় নগদের টাকা গেছে আমাদের 3,000 টাকা। বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো যে ছকটা বানাবা, আমরা এর আগে যেটা দেখেছি ওইভাবে একটা ছক তৈরি করবা এবং সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেবে। লেনদেনের প্রভাবটা দেখাবা কীভাবে? তোমরা দেখবা যে অ্যাসেট কমে যাচ্ছে যখন সে কোনো কিছু কিনতেছে, আসবাবপত্র কিন্তু অ্যাসেট কমে যাচ্ছে, একটা অ্যাসেট কমে যাচ্ছে আর একটা অ্যাসেট বেড়ে যাচ্ছে। তো এইভাবে যেসব আমরা শিখেছি ওইভাবে তোমরা দেখিয়ে যাবা। এইখানে আছে আমাদের জনাব জাকির 1 মে 2011 তার আইন ব্যবসা চালু করে। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ: আইন পেশায় এত টাকা বিনিয়োগ করলো, এটা হচ্ছে বিনিয়োগ। মে মাসে অফিস ভাড়া পরিশোধ করলো, এটা অফিস ভাড়া পরিশোধ করলো, তার মানে খরচ হয়ে গেল। ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করলো, তার মানে যন্ত্রপাতি যে সম্পদ বাড়লো 25,000 টাকা, কিন্তু দায়ও বাড়লো 25,000 টাকার। স্যার মক্কেলের নগদে আইন সেবা দেওয়া হলো 8,000 টাকা, সে
8,000 টাকার সার্ভিস দিল, মানে তার আয় হলো 8,000 টাকা, আর ক্যাশ বাড়লো, সম্পদ বাড়লো 8,000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ হলো 4,000 টাকা, তার মানে ব্যয় হলো 4,000 টাকা এবং নগদে চলে গেল 4,000 টাকা। ব্যাংক থেকে ধার নেওয়া হলো 35,000 টাকা, তার মানে নগদ বাড়লো 35,000 টাকা, মানে নগদান বাড়লো 35,000 টাকা, দায় বাড়লো 35,000 টাকা। মক্কেলের ধারে আইন সেবা দেওয়া হলো 10,000 টাকা, তার মানে তার 10,000 টাকার আইন সেবা বিক্রি করা হলো, তার মানে আমাদের রিসিভেবল যেটা থাকবে, আমাদের পাওনা হবে যেটা, সেই 10,000 টাকা পাওনা থাকলো, তার মানে বিক্রয় হলো, আর আমাদের বিক্রয়ের জায়গায় হলো 10,000 টাকা। বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 15,000 টাকা, তার মানে বাকিতে যেটা যন্ত্রপাতি কেনা 15,000 টাকাতে কেনা হয়েছিল সেটার মূল্য পরিশোধ করলাম, তার নগদ কমে গেল এবং দায়ও কমে গেল। এখান থেকে দেখো অফিস যন্ত্রপাতি পরিশোধিত মূল্য কত, অফিসে যন্ত্রপাতি অপরিশোধিত মূল্য কত। আমাদের যন্ত্রপাতি কিনেছিলাম কত, যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা, আর আমরা পরিশোধ করেছি 15,000 টাকা, তার মানে আরও 10,000 টাকা অপরিশোধযোগ্য, মানে দায় রয়ে গেছে। মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারী পরিমাণ নির্ণয় করো। তোমার ওই যে শখ যেটা আগে দেখাইছি, ওই শখের মতো করে তোমাদের এখানে তৈরি করে দেখাইতে হবে তার স্বত্বাধিকারী কত আছে। সো মে মাসের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদানসমূহের প্রভাব দেখা হয়, উপাদানসমূহের প্রভাবগুলোকে তোমার দেখায় দিতে হবে। তো আমরা এটা দেখাতে হলে এই ছকে, এখানে একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকের মাধ্যমে দেখো সবগুলো সাজিয়ে দেখা হয়েছে এবং এখানে লেনদেনের যেসব আছে সেই লেনদেনের উপাদানসমূহ প্রভাবও দেখতে পাচ্ছ, একটা বাড়ছে একটা কমছে। এভাবেই তোমরা এরকম প্রশ্ন আসলে নিজেরা উত্তর তৈরি করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।